হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাঁটাতে বাজে এখন সকাল ৭টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে জানো তো অন্য দিনের তুলনায় আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে আজকে ঠান্ডাটা আমি একদম সহ্যই করতে পারছি না। কিন্তু স্নান তো করতেই হবে সকালে। শীতের ভয় করে স্নান না করলে তো হবে না। পুজো তো দিতে হবে, স্নানও করতে হবে। সব কিছুই সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। তা দেখো আমি কিন্তু স্নান টান করে একদম সকাল সকাল আমার ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে সোমবারের পুজো দেবো, আর তার সাথে আজকে ঠাকুরকে একটু নতুন কিছু বানিয়ে দেবো। তা অনেক দিন ধরে ইচ্ছা করছে জানো তো, ঠাকুরকে একটু কিছু ভোগের কিছু বানিয়ে দিই। কিন্তু সব সময় তো সময় করে উঠতে পারি না, সংসারে আরও কাজ আছে, রান্নাবান্না আছে। সেই জন্য হচ্ছে না, আজকে সোমবার আছে, আজকে ঠাকুরকে একটু কিছু বানিয়ে দেবো। দুপুরবেলা ঠাকুরকে ভোগটা বানিয়ে দেবো। তা চলো এখন সকালের পুজোটা দিয়ে নিই। তা কালকেই কিন্তু পুজোর সমস্ত কিছু বাজার কিন্তু কালকেই করে নিয়ে এসেছি, যেটা আমাদের সোমবার বৃহস্পতিবারে আগের দিনই দেবনাথবাবু করে রাখে। আর কালকে বেশি ফুল আনিনি, অল্পর মধ্যেই ফুল টুল নিয়ে এসেছি, ছোটো ছোটো মালা। তারপরে ভোলেনাথের জন্য কিছু ফুল আনতে বলেছি, সেগুলোও নিয়ে এসেছি। তোমাদের মধ্যে এক বোন আমাকে কমেন্ট করে বলেছে, দিদিভাই তুমি গোপাল কবে নিয়ে আসবে? সে তো গোপাল সোনাই জানে বোন, যে গোপাল সোনা আমার কাছে কবে আসবে। আমি তো মন প্রাণ থেকে তাকে আনতেই চাই। আর যেদিনকে গোপাল সোনাকে নিয়ে আসবো আর সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো না, তা তো কখনো হতেই পারে না। সবার আগে তোমাদের সাথেই শেয়ার করব যে আমি গোপাল সোনাকে কবে নিয়ে আসছি। কিন্তু একটু ভয়ও আছে জানো তো, ভয় টেনশন সবটাই আমার মধ্যে কিন্তু কাজ করে। আনতে তো ভীষণ মানে মন প্রাণ থেকে চাই তাকে আমি বাড়িতে নিয়ে আসি, কিন্তু এনে তাকে আমি ঠিকঠাক মতন সেবা দিতে পারবো তো, শুধু এই ভয়টাই আমার মধ্যে থাকে জানো তো, যে আমি হয়তো পারবো না ৪ বেলা তাকে সেবা দিতে। তারপরে আমরা তো নিরামিষ খাই না, আমরা তো আমিষ খাই। আর আমিষ খেলে গোপাল সেবা দেওয়া যায় কি যায় না সেটাও আমি জানি না। আমিষ খেলে গোপাল সেবা দেওয়া যায় কি যায় না, আর কি কি নিয়ম আছে গোপাল সেবা দিতে গেলে, কি কি নিয়ম আমাকে মানতে হবে, সেগুলো যদি তোমরা জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমার না একটু সুবিধা হবে, আর আমার মধ্যে যেই ভয়টা রয়েছে সেই ভয়টাও কিন্তু আর থাকবে না। সেই জন্য তোমাদেরকে বললাম। আর গোপাল সোনাকে আনতে কে না চায় বলো তো? সবার চোখের মণি সে যদি ঘরে থাকে, তাহলে তো আমার ঘর তো পুরো ভরা ভরা হয়ে যাবে একদম। আমার যে ঠাকুরের আসনটা দেখছো এখন সবাই রয়েছে, কিন্তু গোপাল সোনা থাকলে কিন্তু আমার ঠাকুর আসনটা পরিপূর্ণ হয়ে যেত। সেটা আমিও জানি জানো তো, বললাম না, সামনে যদি আমি ২ পা যাই না, পেছনে ৪ পা আরও পিছিয়ে যাচ্ছি আমি জানো তো, শুধু টেনশন আর চিন্তাতে, যে আমি ঠিকঠাক মতন তাকে সেবা দিতে পারবো কি পারবো না। তোমরা তো জানো সারাদিন সংসারে কত কাজ থাকে, আর একা হাতেই তো সকাল থেকে সমস্তটা কিন্তু আমাকে একাই করতে হয়। তারপরে স্যাম রয়েছে, স্যামের পিছনেও তো কাজ কম থাকে না। সব কিছু মিলিয়ে মিশিয়ে বলতে পারো সারাদিন প্রচুর কাজ, প্রচুর ব্যস্ততার মধ্যেই কাটে। তারপরে গোপাল সেবা আমি ঠিকঠাক মতন দিতে পারবো কি পারবো না সেইটা নিয়েই টেনশন জানো তো। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঠাকুরের সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। ঠাকুরের ফুলমালাগুলো যা ছিল চন্দন গঙ্গার জল দিয়ে সমস্ত ঠাকুরকে পরিয়ে দিয়ে ভোলেনাথকে একদম নিচে নিয়ে কিন্তু বসে পড়েছি। তারপরে ভোলেনাথের পুজোয় যা যা লাগবে সমস্ত কিছু একটা পিতলের থালার মধ্যে কিন্তু আমি রেডি করে নিয়েছি। দুধ, তারপরে এখানে ঘি, মধু সমস্ত কিছু রয়েছে। এবার একটু ধূপ জ্বালিয়ে নিই। এই কাপ ধূপগুলো জ্বালালে না চারিদিকটা যে এত সুগন্ধে ভরে যায়, কি যে ভালো লাগে তোমাদের কি বলবো। তারপর একটু নিচে গঙ্গার জল ছিটিয়ে নিচটা পরিষ্কার করে বাবাকে কিন্তু একটা উলের আসন পেতে তারপরে আজকে বসিয়ে দিলাম বাবাকে। এবার বাবার যে কপালে অষ্টগন্ধা চন্দন তো দেওয়াই থাকে, সেটা একটু জল দিয়ে আগে বাবাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার ঘি মধু সমস্ত কিছু বাবাকে এক এক করে দিয়ে বাবাকে ভালো করে কিন্তু ঘি মধু মাখাতে হবে। প্রত্যেক সোমবারে কিন্তু আমি সবসময় চেষ্টা করি বাবাকে ঘি মধু পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নানাভিষেক করানোর জন্য। কিন্তু প্রত্যেক দিন যদি ঘি মধু দিয়ে করাতে পারো তাহলে তো আরও ভালো হয়। কিন্তু সবসময় তো সংসারের নানা রকম কাজের মধ্যে দিয়ে প্রত্যেক দিন আর এগুলো হয় না, সোমবার করেই হয়। আর প্রত্যেক দিন তো বাবাকে এমনিই আমি স্নান করাই। ভোলেনাথকে স্নানাভিষেক করানো হয়ে গেছে, বাবাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নিয়ে বাবাকে যেই পাত্রের মধ্যে স্নান করেছি সেই পাত্রটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটুখানি ওম চিহ্ন এঁকে নিলাম। আজকে বাবাকে যেখানে বসাবো সেই জায়গাটা না সুন্দর করে সাজাতে খুব মন চাইছে। দেবনাথবাবু কালকে যখন সন্ধ্যেবেলা পুজোর বাজার করতে গেছিলো তখনই যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে এই ফুলগুলো নিয়ে আসবে পেলে। বলে কি করবে, আজকে তো বৃহস্পতিবার না সোমবারের পুজো। আমি তাতে কি হয়েছে, আমার ভোলেনাথকে আজকে মনের মতন করে সাজাবো সোমবার দিনকে। সেই জন্য কিন্তু ও যা যা বলেছি সমস্তটা কিন্তু এনে দিয়েছে। তা দেখো বেলপাতা আরও কিছু আনতে বলেছিলাম, কিন্তু বেলপাতা খুব একটা দেয় না জানো তো, অল্প করেই দেয়। আর বাড়িতে তো গাছ নেই, একটা গাছ লাগিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে, দেবনাথবাবু সেটা ময়লার গাড়িতে ফেলেও দিয়েছে। এত ফেলে দেয় না কি বলবো তোমাদের।
ইচ্ছা ছিল থালাটা ভর্তি করে বেলপাতা আর ফুল দিয়ে বাবাকে মাঝখানে বসাবো। কি যে ভালো লাগছিল দেখতে বাবাকে, তোমাদের কি বলবো, চোখ সরানোই যাচ্ছে না। তা 3খানা মতন বেলপাতা পেয়েছি, কেন আরও 5টা আমার পুজো দিতে লাগবে। প্রত্যেক সোমবারে নিয়ম করে কিন্তু বেলপাতা, পঞ্চধূপ আমি কিন্তু এটা বহু বছর ধরে ধরিয়ে আসছি, আর তোমাদেরকে এর আগে আমি অনেকবার বলেছি। তা দেখো, গাঁদা ফুল দিয়ে আর তোমার চন্দ্রমল্লিকা বেলপাতা দিয়ে কিন্তু আমার বাবা বসানোর জায়গাটা কিন্তু একদম রেডি হয়ে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো আমার ভোলেনাথের ওপর থেকে চোখ সরাতেই পাচ্ছি না। তারপরে দেখো, বাবাকে তো স্নান অভিষেক করিয়ে দিয়েছি আজকে দুধ, গঙ্গার জল, ঘি, মধু, শর্করা সমস্ত কিছু দিয়ে। তারপরে বাবাকে শুকনো করে একদম মুছিয়ে পরিষ্কার করে বাবাকে কিন্তু একদম ফুল বেলপাতার মাঝখানে বসিয়ে দিলাম। তারপরে অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে তিলক করে দিয়ে পঞ্চ বেলপাতা ওং নমঃ শিবায় বলে কিন্তু বাবার মস্তকে আমি ওটা দিয়ে দিলাম। তারপরে পইতে সমস্ত কিছু দিয়ে প্রতি সোমবারে কিন্তু আমি এইভাবেই ভোলেনাথের পুজো এই নিয়ম নিষ্ঠা মেনেই করে আসছি, সেটা আজকে থেকে না, বহু বছর ধরে। আর একটা নিয়ম আছে আমাদের বাড়িতে, এটা বহু বছর ধরে পালন করা হচ্ছে, আর সেই নিয়মটা কিন্তু আমি মেনে চলার সবসময় চেষ্টা করি, মানে এখনও পর্যন্ত ধরে রেখেছি। জানি না কতদিন এটা করতে পারবো কি পারবো না, আমি জানি না, ভগবানের প্রতি ভরসা আছে, জানি ভগবান আমাকে দিয়ে ঠিকই করিয়ে নেবে। আমাদের বাড়ির কিন্তু একটা পুরনো নিয়ম আছে, সেটা আমার শ্বশুর আমাকে শিখিয়ে দিয়েছে। শ্বশুর বলেছে যে কোনো দিন কোনো কিছু ভগবানকে না দিয়ে কোনো দিন সেটা তুমি গ্রহণ করবে না, সেটা নতুন ফল হোক বা নতুন কোনো কিছু উঠুক, মানে আমরা ঠাকুরকে সেবা না দিয়ে আমরা কিন্তু কোনো দিন কোনো কিছু মুখে দিই না। সোমবারের পুজো দেওয়া দেখো সকালে আমার একদম হয়ে গেছে, আর আজকে একটু তাড়াহুড়ার মধ্যে রয়েছি। দুপুরবেলা ঠাকুরকে একটুখানি ভোগ রান্না করে দেবো। ভোগ মানে বেশি কিছু না, সামান্য কিছু, ঠাকুর আমার যেটুকু জোগাড় করে দিয়েছে সেইটুকু। আসলে কি বলতো, নতুন কিছু উঠলে আমরা আগে ঠাকুরকে সেবা না দিলে কিন্তু আমরা সেটা বাড়িতেও আনি না, আমরা নিজেরাও গ্রহণ করি না। তা সেটা হচ্ছে নতুন গুড়। নতুন গুড় উঠলে আগে তো ঠাকুরকে দিতে হয়, তাই জন্য দেববাবু কিন্তু নতুন গুড়, চালের গুঁড়ো, যা যা মানে উঠেছে এখন সমস্ত কিছু ঠাকুরের জন্য নিয়ে চলে এসেছে। তাই ভাবলাম আজকে সোমবার আছে, ঠাকুরকে একটু অল্প কিছু একটু ভোগ করে দেওয়া যাক। তা ভেবেছি একটু, কালকে নারকেলও নিয়ে এসেছি জানো তো, একটু কুলি পিঠে করে দেবো ঠাকুরকে, আজকে সোমবার আছে, আর কুলি পিঠে করে দেবো, দুপুরবেলায় সেবা দেবো। এখন করার ইচ্ছা ছিল, কিন্তু এখন করে ঠাকুরকে দিতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে, ঠাকুরের খিদেও পেয়ে যাবে। ওই জন্য আমি বললাম ঠাকুরকে একটু জল বাতাসা দিই, পুজোটা তো সব কিছু গুছানো হয়ে গেছে, শুধু একটু ভোগ রান্না করলেই হয়ে যাবে কুলি পিঠে। তা এখন আবার কি একটু রান্না করতে হবে, এদিকে আবার জামাই চলে আসবে। জামাই আবার, ওর মেশিনটা তো আমাদের ছাদের ঘরে মানে সিঁড়ির ঘরে রেখে দিয়ে গেছে, তো ও নিতে আসবে। তাই ভাবলাম তাহলে গরম গরম দুটো ভাত করি, একটু আলু সেদ্ধ ভাত খেতে ভালোবাসে, একটু আলু সেদ্ধ ভাত, একটু বেগুন ভাজা করে দেবো, ও খেয়ে চলে যাবে। ওই জন্য আমি একটু গুলি পিঠে বানিয়ে দেবো, সেটা ঠাকুরকে দুপুরবেলা ভোগ দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজকে দেখো না, শাড়িও পরতে পারিনি আজকে, এতই তাড়াহুড়ার মধ্যে রয়েছি। তো চলো, পুজোটা ঠিকঠাক হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভোলেনাথকে একটু সাজিয়ে গুছিয়ে আজকে দিয়েছি, খুব ভালো লাগছে বাবাকে দেখতে। সকালবেলা একটু জল বাতাসাই দিয়ে দিলাম ঠাকুরকে সেবায়। তো চলো, পরে কথা হচ্ছে। আমাদের সোমেন কিন্তু একা আসেনি, সোমেনের সাথে এসছে সোমেনের বন্ধু। তাই বললাম দুজনে একসাথেই আজকে গরম গরম ভাত খেয়ে যাও। বললো না কাকিমা, আমি তো খেয়ে এসছি। আমি তো খেয়েছি, তো কী হয়েছে, গরম ভাত, ঘি আছে, আলু সেদ্ধ আছে, ডাল ভর্তা, বেগুন ভাজা, সমস্ত কিছু কিন্তু আমি নিরামিষ রান্না করেছি, ওইটা দিয়ে খাও। বল ঠিক আছে কাকিমা, ঘিয়ের কথা বলেছো, না খেয়ে আর যাবো না, এক মুঠো ভাত হলেও খাও। আমি ঠিক আছে খাও, কেন অত বড় মেশিন তো সোমেন একা নিয়ে যেতে পারবে না, সেই জন্য বন্ধুও কিন্তু চলে এসছে। 11টা 10 হয়েছে, সবে ঠাকুর ঘরে আসলাম, রান্না বান্না হয়ে গেল, সোমেনের বন্ধু সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তাই ভাবলাম এখন স্নান করে বলছি, কাপড় টাপড় চেঞ্জ করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে জায়গাটা মুছে নিয়েছি। এবার একটু ঠাকুরের, যে বললাম তোমাদের আজকে একটু পুলি পিঠে বানিয়ে দেবো নতুন গুড় দিয়ে। নতুন গুড় উঠলে আগে আমাদের ঠাকুরকে দিতে হবে, তারপরে। এটা কিন্তু আমাদের বহু বছর ধরে একই নিয়ম পালন করে আসছি, নাহলে না আমি সংক্রান্তিতে পিঠা পায়েস করতে পারবো না ঠাকুরকে না দিয়ে। যখন একান্তে পারি না, তখন ওই নতুন গুড় এনে ঠাকুরকে আগে ভোগে দিয়ে তারপরে কিন্তু আমরা নতুন গুড়টা খাই। তো চলো, একটু পুলি পিঠে করবো, বেশিক্ষণ সময় লাগবে না। সমস্ত বাসন টাসন কিন্তু আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নারকেলও নিয়ে নিয়েছি। তো চলো, সব কিছু এখানে রেডি আছে, চালের গুঁড়ো, গুড়, দেবনাথবাবু এনে রেখেছি। এই দেখো সমস্ত বাসন কিন্তু আমি ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি।
সকালে পুজো দিয়ে উঠে কি তাড়াহুড়া করে রান্নাবান্না করেছি জানো তো, একা হাতে সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে তারপর রান্নাবান্না করেছি। করিনি বলে কম কিছু করিনি, কিন্তু মানে নিরামিষের মধ্যে অনেক কিছুই করেছি। ডাল ভর্তা করেছি, বেগুন ভাজা করেছি, আলু ভাতে দিয়ে সেগুলো সমস্ত কিছু আবার মেখে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে এঁটো কাটা পরিষ্কার করে চলে এসেছি। তার একটা দিকে ভালো হয়েছে, সোমেনের খাওয়ার জন্য আমার কিন্তু তাড়াহুড়া করে রান্নাবান্নাগুলো হয়ে গেছে। আবার এখানে ভোগের রান্না করার পর আমাকে কিন্তু আরও কিছু রান্নাবান্না করতে হবে, ডালটা সম্বার দিতে হবে, কারণ ডালটা তো সেদ্ধ করেছিলাম সেই জন্য। তা দেখো প্রথমে কিন্তু নারকেলটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার নারকেলটা ফাটিয়ে জলটা আমি ফেলে দেবো। এই জলটা খাওয়া যাবে না, এই জলটা কোনো কাজেও লাগবে না। অনলাইন থেকে একটা হাত কুড়ুনিও নিয়েছি জানো তো, ওটা মানে একজনকে ধরে রাখতে হবে আর একজন নারকেল কুড়াতে হবে। ওই জন্য ভাবলাম দরকার নেই, এখন আর সঙ্গী কোথায় পাবো নারকেল ধরে রাখবে আমাকে। দেবনাথবাবু থাকলেও অনেকটা হেল্প করে দেয়, নারকেলটা পুরো কুড়িয়েও দিত দেবনাথবাবু। কাজগুলো যে খালি নিজেকেই করতে হবে সেজন্য নিজের সুবিধা মতো নারকেল কুড়িটা বার করে নিয়েছি। এই নারকেল কুড়িটা কিন্তু অনেক পুরনো জানো তো, ওই বাড়ি থাকতে বানিয়েছিলাম, কিন্তু এখন আর নারকেল কোড়ানো যায় না। দেখতেই পাচ্ছ কি লড়লড় করছে, বাপরে বাপ! কি করে যে নারকেলটা কোড়াবো কে জানে। নারকেল কোড়ানো হয়ে গেছে মানে অনেকটা কাজ হয়ে গেছে। বাবা, ওই যে কাজটা সবচেয়ে কষ্টের কাজ আমার কাছে জানো তো, আমার খুব বিরক্ত লাগে নারকেল কোড়াতে গেলে। তারপরে দেখো চাল আর ময়দার গুঁড়ো কিন্তু আমি সম পরিমাণে নেবো। চালের গুঁড়ো দিয়ে শুধু করলে না পিঠাটা একটু শক্ত হয়ে যায়, একটু ময়দা মিশিয়ে নেবো তাহলে কিন্তু অতটা শক্ত হবে না। প্রথমেই তোমরা দেখতে পেলে আমি কিন্তু এক বাটির মতন, ছোটো বাটির এক বাটির মতন কিন্তু আমি ময়দা দিয়ে দিলাম। তারপরে ওই বাটি মেপেই কিন্তু এক বাটি আমি চালের গুঁড়োটাও দিয়ে দেবো। তারপরে হাফ বাটি আমি ময়দা, হাফ বাটি চালের গুঁড়ো, মানে মোটমাট আর কি ৩ বাটির মতন হচ্ছে, মানে ১.৫ বাটি চালের গুঁড়ো, ১.৫ বাটি ময়দা। একদম ছোট বাটি, ঠাকুরের বাটি ওটা। তা ওর মধ্যে মেপেই কিন্তু দিয়ে দিলাম আমি। দিয়ে এবার দুটো উপকরণ কিন্তু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো। তোমরা চাইলে ওর মধ্যে ১ চিমটি লবণ দিতে পারো, কিন্তু আমি দিলাম না, কেন ঠাকুরের লবণটা আলাদা নেই সেই জন্য। এমনি মশলা-টশলা কিন্তু ঠাকুর ঘরে আমার সমস্ত কিছু রয়েছে। তারপর আমার গরম জল দিয়ে কিন্তু মাখতে হবে। কুলি পিঠেগুলো যাতে নরম হয় সেজন্য একটু গরম জল করে বাটিতে ঢেলে নিলাম। গরম জল দিয়ে কারণ চালের গুঁড়ো ময়দাটা মাখলে না পিঠেটা বেশ নরম হবে খেতে। কড়াইয়ের মধ্যে বা ১ বাটি গরম জল ঢেলে নিলাম, আর কিছুটা গরম জল ছিল সেই মধ্যে কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা কিন্তু একটু ফুটতে দেবো, ততক্ষণ কিন্তু আমি ময়দাটা এই চালের গুঁড়োটা মেখে নেবো ভালো করে, ততক্ষণ দুধটাও ফুটে যাবে। সেটা নামিয়ে নিয়ে তারপরে নারকেলের ছাই বানাবো। বলতে পারো কাজটা একটু উলটপালটই হয়ে গেল, মানে আগেরটা পরে, পরেরটা আগে করে নিলাম। আগে নারকেল ছাইটা বানিয়ে নেবো, তারপরে দুধটা জাল দেবো। কিন্তু ওই যে দুধটা দিয়ে ফেললাম, কেন জল ছিল কড়াইয়ের মধ্যে সেই জন্য দুধটা দিয়ে দিলাম। দুধের মধ্যে কিন্তু তেজপাতা আর দুটো এলাচও দিয়ে দিলাম। দিয়ে দুধটা কিন্তু হালকা করে গ্যাসটা করে দিয়েছি যাতে দুধটা হালকা করে ফুটতে থাকুক। ততক্ষণ আমি দেখো গরম জলের মধ্যে আটা আর চালের গুঁড়োটা কিন্তু, এই আটা বলছি, ময়দা চালের গুঁড়োটা কিন্তু মেখে নিলাম। ভালো করে মেখে এটা কিন্তু কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো, তাহলে কিন্তু চালের গুঁড়োটা নরম হয়ে যাবে। তা দেখো অল্প করেই মেখেছি, কেন বেশি করার সময় নেই, কেন তোমরা তো জানো এসব পিঠে বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, অনেক ধৈর্যও লাগে। এখন এখান থেকে উঠে কিন্তু আরও বাকি কাজগুলো আমাকে করতে হবে একা হাতে। সেই জন্য দেখো আমি ওই অল্প করে একটু মেখে নিলাম, নিয়ে ওটা ঢেকে রেখে কড়াইয়ের দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে নারকেল আর হচ্ছে গুড়, জানো তো গুড়, আখের গুড়টা দিলে খুব ভালো হতো, কিন্তু ঠাকুরের জন্য নতুন করেই সব কিছু বানাচ্ছি যে গেলে, ওই জন্য নতুন পাটালি যেটা নিয়ে এসছে সেটা দিয়ে নারকেলের ছাইটা বানিয়ে নিলাম। কিন্তু খুব একটা কিন্তু পাটালি দিয়ে নারকেলের ছাই করলে খুব একটা ভালো হয় না, মানে মোটামুটি আর কি হয়েছে আর কি। আখের গুড়টা দিলে একটু চিটচিটে ভাবটা থাকে, আর এটা কিন্তু একটু চিনি মেশানো থাকে না। এখন কি বলুন তো, এখন আমরা যা কিছু ব্যবহার করি সব কিছুর মধ্যেই ভেজাল, গুড়ের মধ্যেও তো ভেজাল। আমাদের বাড়িতে যখন খেজুর গাছের রস হতো তখন আমরা কত গুড় বানিয়েছিলাম, ওইটা কিন্তু একদম অরিজিনাল গুড় ছিল। কিন্তু এখন যে কোনো গুড় কিন্তু দেখবে চিনি মিশিয়ে দেয়, ওই জন্য না গুড়ের সেই স্বাদ সেই গন্ধ কিন্তু কিছুই পাওয়া যায় না। কিন্তু তার মধ্যেও তো আমাদের করতে হবে। কিন্তু এই যে পাটালি গুড় দিয়ে যে নারকেলের ছাইটা বানিয়েছি, আস্তে আস্তে কিন্তু ওটা ড্রাই হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, মানে চিনি মেশানো আছে না সেই জন্য। যদি অরিজিনাল গুড় হতো তাহলে একটা চিটচিটে ভাব থাকতো। তারপর দেখো যা আছে ভগবান যেটুকু জোগাড় করে দিয়েছে তার মধ্যেই তো তাকে আজকে সেবা দিতে হবে। কেন বলেছি ঠাকুরকে করে দেবো, ওই জন্য যা হচ্ছে সব কিছু ঠাকুরের ইচ্ছাতেই হচ্ছে। তা দেখো কুলি পিঠেগুলো কিন্তু খুব একটা ডিজাইন করলাম না আজকে, একদম সময় নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে সোমবার, বাবুও বেরিয়ে যাবে সেই জন্য একটু ব্যস্তই আছি আজকেরে। তারপরে দেখো আমি কুলি পিঠেগুলো ওই যে মাঝখানে দিয়ে একটু বাটির মতন করে নিয়ে নারকেলের ছাইটা দিয়ে একটু ভালো করে একটু ঘুরিয়ে নিলাম আর কি, গোল গোল লম্বা লম্বা করে, মানে কুলি পিঠের মতন যাতে দেখতে লাগে। ডিজাইনটা করলে আর একটা আমি ডিজাইন না করলে মনটা ভালো
ভালো লাগছে না, তাই জন্য হালকার মধ্যে একটুখানি ডিজাইন করে নিলাম। কুলি পিঠে মানে একটু সুন্দর ডিজাইন না থাকলে হয় বলো তো? তার ভগবানকে বলেছে যে ঠাকুর আজকে তো তাড়াহুড়োর মধ্যে রয়েছি, ওই জন্য তোমাকে আমি এইভাবেই কিন্তু রেডি করলাম আজকে পিঠেগুলো। তো দেখো সমস্ত কুলি পিঠেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটু ছোট ছোট করেও বানিয়ে নিয়েছি, অল্প তো চালের গুঁড়োটা মেখেছিলাম সেই জন্য। তা দেখো দুধটা আগে থেকে ফোটানোই ছিল, কড়াইয়ের মধ্যে দিয়ে দুধটা আরেকটু উতলে উঠেছে। তারপরে সমস্ত কুলি পিঠেগুলো কিন্তু এক এক করে আমি ওর মধ্যে দিয়ে দেবো। ব্যাস আর কি, আর কোনো কাজ নেই, সমস্ত কিন্তু কিছু আমার গুছানো হয়ে গেছে। নিচটাও কিন্তু অনেকটা পরিষ্কার করে ফেলেছি। তা দেখো সবই কিন্তু একা হাতে করতে হলে কী হবে, ভগবান ঠিকই দেখবে করিয়ে নেয়, জানো তো? যতই তুমি একা থাকো আর দোকা থাকো, কাজ যখন যে করিয়ে নেওয়ার ইচ্ছা হবে, তার যখন গ্রহণ করার কিছু ইচ্ছা হবে, সে তোমাকে দিয়ে দেখবে দিব্যি কিন্তু কাজটা করিয়ে নিয়েছে। তা আজকে নতুন গুড়ের ঠাকুরকেই পিঠে বানিয়ে দিতে পেরে মনটা যে এত ভালো লাগছে তোমাদের কি বলবো। নতুন কিছু উঠলে মানে আমি শুধু নতুন গুড় বলে না, আমাদের বাড়ি কিন্তু এটা পুরনো নিয়ম, এটা আমি ধরে রাখার চেষ্টা করি এখনো। শুধু নতুন গুড় বলে না, কিন্তু নতুন যে কোনো ফল উঠলেই কিন্তু আগে ঠাকুরকে সেবা দিই তারপরে। এই নিয়মটা কিন্তু আমাদের বাড়িতে অনেক পুরনো। তোমাদের কার কার এই নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও। এই দেখো পুলি পিঠে কিন্তু আমার ঠাকুরের জন্য ভোগে যা দেবো বলেছিলাম দুপুরবেলা ঠাকুরকে আজকে ভোগে পুলি পিঠে, আমার কিন্তু একদম বানানো হয়ে গেছে। আর ঘড়ি কাটাতে কিন্তু একটা 5 হয়েছে। খুব তাড়াতাড়ি করেছি জানো, এর থেকে তাড়াতাড়ি আর পারলাম না। তো চলো ঠাকুরকে এবার ভোগটা দিয়ে দিই। সমস্ত ভোগ ঠাকুরের সামনে দিয়ে ঠাকুরকে ওটা নিবেদন করব, তার আগে পঞ্চধূপ কিন্তু আমি ধরিয়ে দিলাম। সকালে পঞ্চধূপ ধরানো হয়নি, সকালে এমনি 2টো ধূপ ধরিয়েছিলাম। তো এখন পঞ্চধূপ ধরিয়ে ঠাকুরকে সমস্ত ভোগ নিবেদন করে ঠাকুরকে বলবো, তোমার জন্য যে যৎ সামান্য আমি ভোগের আয়োজন করছি তুমি সেটা কিন্তু গ্রহণ করো, আর আমার পুজোও গ্রহণ করো তুমি। আমার কিন্তু হয়ে গেছে পুজো দেওয়া দুপুরবেলা। তো চলো, একটা 5 হয়েছে। কিছু নিজের হাতে বানিয়ে দিতে পারলে এর থেকে শান্তি তো আর কিছু হতে পারে না। কিন্তু আজকে একটু বেলা হয়ে গেল, সকালে রান্না করেছি, তারপর সকালে পুজো সেরেছি, দুপুরবেলা ঠাকুরকে একটু ভোগ দিলাম। এখনও কিন্তু রান্না অর্ধেক বাকি রয়েছে, সেগুলো আমাকে করতে হবে। বাবু আবার বিকাল 5টা-6টার দিকে বেরিয়ে যাবে, ওর হাওড়া থেকে ট্রেন রয়েছে, ও তো আজকে বেরোবে। সে যেন ঠাকুরকে পুজো দিয়ে ছেলে যেন ভালো ভালো যায়, ভালো ভালো আবার ঠিক রাতের কাছে যাচ্ছে, সে যেন সব কিছু সামলে নেয়, ও যেন সুস্থভাবে যায়, সুস্থভাবে আসে, এই কামনাই করি আজকের। তো চলো ঠাকুরের একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করতে হয়, তো একটু সময় মানে হেরফের হয়ে যায়, সময় মতন কিছু করতে পারি না। সকালে রান্নাবান্না করেছি, আরও কিছু বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। সবই তো সেদ্ধ সেদ্ধ করে রেখেছি। এখন ছেলে রান্না করে একটু দেবো, ও খেয়ে দিয়ে একটু রেস্ট করবে। তারপরে আবার বিকালে একটু টিফিন বানিয়ে দিতে হবে আজকের, ও একটু নিয়ে যাবে। ঠাকুরের তো প্রসাদ রয়েছে, সেটাও দিয়ে দেবো। আর আজকে নিরামিষ একটু চাউমিন বানিয়ে দেবো। সারা দুপুর আমার এই চলবে আজকে, আর শুতেও পারবো না, বসতেও পারবো না। তা চলো, সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।